দিনে দিনে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পর্যন্ত ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হয়েছে সর্বোচ্চ পাল্টা হামলা ও যুদ্ধ। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব এই সংবাদগুলোর শিরোনাম। নেতানিয়াহুর বাহিনী লুকিয়ে গুলি বর্ষণ এবং হিজবুল্লাহ করছে পাল্টা হামলা। অন্যদিকে এবার সিরিয়ায় সেনা পাঠাচ্ছে ইরান। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বলছেন এরদোগান। আরো জানিয়ে দেব ইউক্রেন রাশিয়ার সংঘাতে আবহে চমক দিচ্ছেন পুতিন। এরপরে জানিয়ে দেব সিরিয়ার আরেক বড় শহর হামলার কাছে এগিয়ে গেছে বিদ্রোহীরা। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি ভারতের দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দু সেনার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নামেই যুদ্ধবিরতি, গাজায় লুকিয়ে গুলিবর্ষণ ইসরায়েলের, পাল্টা হামলা করেছে হিজবুল্লাহ। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয় আপাতত 2 মাসের জন্য একে অপরের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না দুই পক্ষ। কিন্তু নামেই শুধু এই যুদ্ধবিরতি। মনে করা হয়েছিল এবার হয়তো যুদ্ধের কালো মেঘ সরবে লেবাননের আকাশ থেকে, থামবে মৃত্যু মিছিল। কিন্তু বাস্তবে এমনটা হচ্ছে না। দুই পক্ষের মধ্যেই জারি রয়েছে সংঘর্ষ। গাজায় লুকিয়ে ইসরায়েলের গুলিবর্ষণ, পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। তেল আভিভের পাল্টা মারের নিকেশ হয় সন্ত্রাসীরা। এই ঘটনায় হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ টেনেছে। 27 নভেম্বর থেকে শুরু হয়েছিল যুদ্ধবিরতি। বারুদে স্তূপে দাঁড়িয়ে থাকা মধ্যপ্রাচ্যে এই পদক্ষেপকেই আশার আলো হিসেবে দেখছিল আন্তর্জাতিক মহল। কিন্তু 24 ঘন্টা পেরোতে না পেরোতেই লেবানন আছড়ে পড়ে ইসরায়েলের রকেট। সেই হামলা নিয়ে ইসরায়েলের সেনাদের দাবি ছিল বাননই যুদ্ধবিরতি লঙ্ঘন করে মাঝারি পাল্লার রকেট মজুত করেছে দক্ষিণ লেবাননে। তাই বিপদের মোকাবেলা করতেই তেল আভিভ জবাব দিয়েছে। এমনই আই সূত্রে খবর, ইসরায়েলের ঘাঁটিতেও হামলা চালায় হিজবুল্লাহ। সরকারি অনুরোধে সিরিয়ায় সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছে তেহরান। এজন্য সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ আসতে হবে বলে তিনি উল্লেখ করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ আরবকে দেয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরাকচি একথা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো আংশিক তাণ্ডব ইরানের চেয়ে তুরস্ক ও ইরাকের জন্য অনেক বেশি নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে। রাশিয়া, তুরস্ক এবং ইরানের সমন্বয়ে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার বিষয়ে যে আস্তানা কূটনৈতিক প্রতিক্রিয়া চলছিল তা বানচাল হতে পারে বলেও আরাকচি উদ্বেগ করে প্রকাশ করেছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তুরস্কের যে সফর করেছেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে সিরিয়ার বিষয়ে ইরান তুরস্ক মত পার্থক্য নিয়ে যে সমস্ত আলোচনা করেছেন সাক্ষাৎকারে সে কথাও তুলে ধরেছেন তিনি আরো বলেন, সিরিয়ার পরিস্থিতি শান্ত করা এবং স্থায়ী সমাধানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চলমান প্রস্তুত চলছে। প্রতিরোধ অক্ষে মিত্রদের সাথে ইরানের সম্পর্কের বিষয়ে আব্বাস আরাকচি বলেন, ইরান আরব দেশগুলোতে প্রতিরোধ আন্দোলনগুলোকে পরিচালনা করে না এবং তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক নেই, বরং ইরান তাদের প্রয়োজনকে সমর্থন করে এবং সহযোগিতা করে থাকে। সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বলেছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারকে প্রকৃত আন্তর্জাতিক ও রাজনৈতিক প্রক্রিয়া অংশ নিতে হবে যাতে সিরিয়ার পরিস্থিতি আরো অবনতি না ঘটে। ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানির সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এসব কথা বলেছেন। খবর ডেইলি সাবাহার। এরদোগান ইরাকি প্রধানমন্ত্রীকে জানান, তুরস্ক তার জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ অনুযায়ী পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী এবং তার শাখাগুলোকে সাম্প্রতিক পরিস্থিতির সুযোগ নেওয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। এরদোয়ান বলেন, তুরস্কের অগ্র অধিকার হচ্ছে তার সীমানার বাইরের শান্তি রক্ষা এবং সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া। সিরিয়ার একতা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা
সফলতার গুরুত্ব তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে তুরস্ক এবং ইরাক একে অপরের সঙ্গে একমত, এটি অব্যাহত থাকবে। বাজেটের 1/3 অংশ বরাদ্দ যুদ্ধের জন্য। ইউক্রেন সংঘাতের আবহে চমক পুতিনের, শান্তির খোঁজ নেই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ অব্যাহত, এর মধ্যেই প্রতিরক্ষা খাতের রেকর্ড বাজেট ঘোষণা করল পুতিন সরকার। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করে মস্কো, যার মধ্যে প্রতিরক্ষা খাতে $126 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। বিশ্লেষকদের বক্তব্য, যুদ্ধের জন্য মোট বাজেট 32.5% প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে। রাশিয়ার পার্লামেন্টের 2 কক্ষের সংসদরা প্রতীক্ষার এবং খাতে আকাশ ছোঁয়া বাজেট অনুমোদন করেছে। গতবারের তুলনায় $28 বিলিয়ন বাজেট বাড়ানো হয়েছে এবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া সব থেকে বড় সংঘাতের মুখোমুখি ইউক্রেন। দীর্ঘদিন ধরা চলা এই যুদ্ধে দুই পক্ষের গোলাগুলি, ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের বোমা, ট্যাঙ্কের মধ্যে যুদ্ধক্ষেত্র ব্যয় হচ্ছে অনেক বেশি। পাশাপাশি সেনার খাবার, ওষুধ, পোশাকের জন্য বিপুল খরচ রয়েছে। আধুনিক সময়ে যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি ও প্রযুক্তি খাতেও ব্যয় হয়েছে নেতাম অনেক কম নয়। বিশ্লেষকদের বক্তব্য, ব্যয় সাপেক্ষে লম্বা যুদ্ধের কথা মাথায় রেখে প্রতিরক্ষা খাতের বাজেট বিপুল পরিমাণে বাড়িয়েছে পুতিন সরকার। এমনিতে ধরে ও ভাবে যুদ্ধভাবে ময়দানে ইউক্রেনের তুলনায় অনেকটা বেশি শক্তিশালী রয়েছে রাশিয়া। অত্যাধুনিক যুদ্ধ অস্ত্র এবং সেনার সংখ্যাও তারা অনেক বেশি। তথাকথিত দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের চাপ পড়েছে রাশিয়ার অর্থনীতি এবং জনসংখ্যার উপর। এর মধ্যে রেকর্ড বাজেট ঘোষণা নিজেদের অবস্থান বুঝিয়ে দিল মস্কো। পুতিনের স্পর্শ বার্তা, যে কোনো শর্তে ইউক্রেনকে শায়েস্তা করতে প্রতিজ্ঞাবদ্ধ তার দেশ এবং সে নিজে। সিরিয়ার আরেক বড় শহর হামলার আরো কাছে বিদ্রোহীরা এগিয়ে গেছে। সিরিয়ার ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়াইত বিদ্রোহী দেশটির আরেক বড় শহর হামার কাছাকাছি পৌঁছেছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। একটি পর্যবেক্ষণ গোষ্ঠীও এর প্রতি সমর্থন জানিয়েছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে কাঁপিয়ে দিয়ে গত সপ্তাহে হঠাৎ আলেপ্পো শহর দখল করে নেয় সিরিয়ার বিদ্রোহীরা। বিদ্রোহী পক্ষ ও সিরিয়ার অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলছে, বিদ্রোহী যোদ্ধারা হামা নগরী থেকে কয়েক মাইল উত্তরে কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে। মার শহর গ্রামও তাদের দখল হয়ে গেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ওই এলাকায় নতুন করে সেনা পাঠানোর খবর দিয়েছে। হামায় বিদ্রোহীদের হামলা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপরে চাপ আরো বাড়তে পারে। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে হামা সরকার বাহিনীর দখলে আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরবি ভাষায় দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দমস্কে চাইলে তেহরান সিরিয়ার সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় সন্ত্রাসীদের আগ্রাসন বন্ধ করার তাগাদে দিয়েছে বলেও খবর প্রকাশ করেছে দেশটির সংবাদ সংস্থা আরআই। ইরাকের প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি বলেন, বাগদাদ সিরিয়া শুধু একজন নীরব দর্শক হয়ে থাকবে না, তিনি বিদ্রোহীদের পূর্ণ জাগরণের জন্য সিরিয়া সরকারের উপর ইসরায়েলি বাহিনীর হামলাকে দায়ী করেছেন। গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ায় বৃহত্তর নগরী আলেপ্পো দখল করে। গৃহযুদ্ধ বন্ধ হওয়ার পর কয়েক বছরের মধ্যে এটাই সিরিয়ায় বিদ্রোহীদের সবচাইতে বড় হামলা ঘটনা। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। কয়েক বছর রক্তক্ষয়ী লড়াই চলার পর মিত্র দেশ রাশিয়া, ইরান এবং ওই অঞ্চলের কয়েকটি শিয়া মিলিশিয়া দলের সহায়তায় প্রেসিডেন্ট আসাদ বিদ্রোহীদের হটিয়ে সিরিয়ায় বেশ কিছু এলাকা নিজের হাতে নিয়ে নেয়। দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দু সেনাদের দাবি। দিল্লি জামে মসজিদ নিয়ে সার্ভে করার জন্য আনুষ্ঠানিকভাবে আর্কিওলজিক্যাল সার্ভ অফ ইন্ডিয়া প্রধানের কাছে পত্র লিখেছেন হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্ত। তিনি অভিযোগ করেছেন যে মোগল সম্রাট আওরঙ্গজেবের যোধপুর এবং উদয়পুরের মন্দিরের অবশিষ্ট অংশের উপর এই মসজিদ নির্মাণ করা হয়েছে। চিঠিটিতে অভিযোগ করা হয়েছে জামে মসজিদ নির্মাণে হিন্দুদের দেবদেবীদের মূর্তি ব্যবহার করা হয়েছে। এছাড়াও মসজিদের সিঁড়ির নিচে স্থাপন করা হয়েছে আরো একটি মূর্তি। এতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে অসম্মান করা হয়েছে। হিন্দু সেনা সভাপতি এএসআই কে অনুরোধ করেছেন তারা যেন এই বিতর্কিত ভূমিটিতে সার্ভ করেন, কারণ তারা মতে জামে মসজিদের বর্তমান কাঠামোর পিছনে আসল রহস্য লুকিয়ে রয়েছে। তিনি দাবি করছেন ঐতিহাসিক নথিপত্র এই কথা প্রমাণ করে যে আওরঙ্গজেবের হিন্দুদেরকে অপমানিত করার জন্য এ সকল তৎপরতা চালাতেন। তিনি আরো দাবি করেন এই সার্ভে যদি চালানো হয় তাহলে দেখা যাবে যে মসজিদটির বর্তমান কাঠামোয় মন্দিরের কাঠামোকে লুকিয়ে রেখেছে। এতে ওই মন্দিরের কিছু অংশ বিশেষ পাওয়াও যেতে পারে। বিষ্ণুগুপ্ত আহ্বান জানান, এই সার্ভে চলাকালীন সময় যদি মন্দিরের কোনো অবশিষ্ট অংশ পাওয়া যায় তাহলে যেন সেটি সংরক্ষণ রাখা হয়। তিনি জোর দিয়ে বলেছেন যে এই অংশবিশেষগুলো পরে যেন সববার সামনে
সামনে উন্মোচন করা হয়, মানুষ যেন মসজিদটি নির্মাণের আসল ইতিহাস জানতে পারে। তবে এই চিঠির জবাবে এএসআই এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।